হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সকালের নাস্তা দিয়েই ব্লগটা শুরু করেছি। তো অফ ক্যামেরায় মোটামুটি নাস্তা সব রেডি করে নিয়েছি। আজকে সুপি পাস্তা বানিয়েছি, তো ওর সঙ্গে শুধু একটা করে ডিম দিয়ে দিলাম। আর আমার ছোটো মেয়ে তো ডিম খাবে না, যে কারণে ওটাতে আর ডিম দেওয়া হয় নাই। আজকে মেয়েদের স্কুল অফ, যে কারণেই তিনজন একসঙ্গে নাস্তা করতে পারছি। না হলে তো আমাকে একাই বেশিরভাগ সময় নাস্তা করতে হয়। সকালবেলার ছুটাছুটির মাঝে আর নাস্তা করা হয়ে ওঠে না ওভাবে। দেখা যায় যে দুই মেয়েকে কোনোভাবে একটু নাস্তা করিয়ে ওদেরকে টিফিন রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপর এসে আমি একা একা নাস্তা করি। আর আমার হাজব্যান্ড, সে তো বেশিরভাগ সময় বাসায় থাকে না, আর বাসায় থাকলেও তারও সকালবেলা এত তাড়া যে মাঝে মাঝে সে বাসায় নাস্তা করার সময় পায় না। তাকে হয়তো বক্সে করে নাস্তা রেডি করে দিয়ে দিই, সে যেতে যেতে গাড়িতে বসেই খেয়ে নেয়। এখন সকালের নাস্তাটা একসঙ্গে করতে না পারলেও দুপুরের খাবার বা রাতের খাবার, বিকেলের নাস্তা, এগুলো কিন্তু বাবুদের সঙ্গে নিয়েই করতে পারি, তখন আর একা করতে হয় না। তো এখন বসে বসে মাঝে মাঝে ভাবি যে এখন তো তবু বাবুদেরকে পাচ্ছি, তো একটা সময় হয়তো হবে যখন ওরা পড়াশোনা করবে, বড় হয়ে যাবে, হয়তো কলেজ বা ভার্সিটিতে যাবে, তখন কিন্তু অনেকটা দূরে চলে যাবে। দূরে বলতে অনেকটা সময় থাকবেই না। সেই সময়গুলোতে কিন্তু আমাকে একাই থাকতে হবে। তো মাঝে মাঝে এগুলো মনে পড়েও একটু কেমন যেন অন্যরকম লাগে। তো যাই হোক, তবু সময়ের সাথে সাথে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমি যেমন একা থাকা পছন্দই করতাম না, কিন্তু সেই মানুষ এখন কিন্তু একা থাকতে থাকতে একা থাকাটাই মনে হয় বেশি পছন্দের হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমরা কিন্তু সবসময় ভাবি যে হয়তো এটা পারবো না, ওটা পারবো না, কিন্তু দেখবেন পরিস্থিতি কিন্তু আমাদের সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে শিখিয়ে দেয়। আপনি না চাইলেও নিজের অজান্তেই কখন পরিস্থিতির সঙ্গে আপনি সমঝোতা করে ফেলবেন বুঝতেই পারবেন না। আমি আমার মেয়েদেরকে যতই ভালোবাসি না কেন, যতই আগলে রাখি না কেন, তারপরেও কিন্তু আমি নিজেকে এটুকু বোঝাতে চেষ্টা করি এখন থেকেই যে ওরা একটা সময় আমার কাছে থাকবে না। কারণ আমাদের সামাজিক যে প্রথা, সেই প্রথার দিকটা চিন্তা করলে প্রতিটা মেয়েকেই কিন্তু একটা সময় বড় হলে, হয়তো যখন বিয়ে হবে তখন কিন্তু থাকবে না, চলে যাবে অন্যের বাড়ি। তো সেই জায়গাটা থেকে আমি এখন থেকেই যদি নিজেকে ওইভাবে তৈরি করি যে আমার মেয়েরা একসময় আমার কাছে থাকবে না, তাহলে সেই সময়টাকে কিন্তু মেনে নেওয়া আমার কাছে সহজ হবে। আর যদি আমি সেটা মানতে না পারি, তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টের। কষ্ট তো হবেই, তবুও মেনে নেওয়ার একটা বিষয় আছে। শুধু সন্তানদের ক্ষেত্রে না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন যে এই আঁকড়ে ধরে বেঁচে থাকা, যে আমি এটা আঁকড়ে ধরেছি, এটা ছাড়া চলতে পারবো না, জীবন চলবে না, থেমে যাবে, এই ধরনের চিন্তা করলেই কিন্তু তখন জীবন অনেক কঠিন হয়ে যায়। প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু পরিবর্তন আসে, সেটা সব কিছুরই। বাট সেই পরিবর্তনটা মেনে না নিলে একদমই জীবন অস্বাভাবিক হয়ে যায়। যেমন আমি নিজেই কিন্তু খুব আবেগপ্রবণ একজন মানুষ ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে এত বেশি খারাপ পরিস্থিতি ফেস করেছি যে আবেগ এখন আর আমার ভিতরে কাজ করে না। আবেগ জিনিসটাই মনে হয় আমি হারিয়ে ফেলেছি, এরকম একটা অবস্থা হয়েছে। একটা সময় ছিল যখন বাস্তবতার চেয়ে আবেগকে এত বেশি প্রাধান্য দিয়েছি। যেমন আমার বাচ্চাদের ক্ষেত্রেই হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে এত বেশি ভেবেছি যে তখন অনেক ভালো ভালো জব পেয়েও আমি জয়েন করি নাই, শুধু বাবুদের কথা চিন্তা করে। মনে হতো যে ওরা আমাকে ছাড়া কেমন করে থাকবে, ওদেরকে আমি রেখে সারাদিন বাইরে কাজ করব, ওদের সেই যত্ন বা ওদেরকে দেখাশোনা আমি যেটা করব সেটা অন্য কাউকে কখনোই সম্ভব না। এই যে চিন্তা ভাবনা থেকে আমি নিজেকে একদমই সব কিছু থেকে সরিয়ে নিয়েছি।
কিন্তু তাতে কি হয়েছে, আমি যদি সেই দিন বাস্তবতাকে মেনে নিতাম তাহলে হয়তো এতদিন আমি যে খারাপ পরিস্থিতিগুলো ফেস করেছি এবং এখনও করছি এবং ভবিষ্যতেও করব, সেগুলো হয়তো আমাকে করতে হতো না। তো এই যে বাস্তবতা মেনে না নেওয়ার ফলটা কিন্তু এরকমই হয়। এখন বুঝি, কিন্তু এখন বুঝে তো লাভ নেই। সেই বোঝাটা যদি আমি আগে বুঝতাম তাহলে হয়তো কাজে দিত। আর এখন যেটা হয়েছে যে এই বিষয়গুলো সারাক্ষণ আমার মাথায় ঘুরপ্যাচ খাবে আর আমি সেটার মধ্যে ডুবে যাব, সেটাও আমি যেতে চাই না। আমি সময়ের সাথে চলতে চাই, যেটা গেছে সেটা গেছে। এখন সময় বা পরিস্থিতি আমাকে যে জায়গায় নিয়ে যাবে আমি নিজেকে সেভাবেই পাল্টাবো। জীবন তো বদলানোর জিনিসই, একটা জায়গায় থেমে থাকবে না। পরিস্থিতি বদলাবে মানে জীবনটাই বদলে যাবে। তো এখন ওই কাজটাই শুরু করেছি, যখন যে পরিস্থিতি সেটার সঙ্গে নিজেকে পাল্টানো শুরু করেছি। আঁকড়ে ধরে বেঁচে থাকতে আর রাজি নই যে এটা আমার আঁকড়ে ধরে বাঁচতে হবে, ওটা আঁকড়ে ধরে বাঁচতে হবে। যেটা যাবে জীবন থেকে সেটা চলে যাবে। জীবনে আবেগ জিনিসটা হচ্ছে আগাছার মতো, আমি যেটা মনে করি। এই আগাছাগুলোকে যদি কেটে ছেটে না ফেলেন তাহলে দেখা যাবে মূল গাছটাকেই নষ্ট করে ফেলে। তো এই আবেগটাও এরকম, যে এই আবেগকে যদি কেটে ছেটে ফেলা না যায় তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। তবে সবার জীবন যে একই রকম হবে এমন না, ব্যতিক্রম তো অবশ্যই আছে। জীবন চলার পথে সবথেকে যেটা বেশি কাজে দেয় সেটা হচ্ছে চারপাশের মানুষগুলো, যাদের সঙ্গে আপনার জীবন জড়িয়ে থাকে প্রতি মুহূর্ত। সেই মানুষগুলো যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আপনি উতরে উঠতে পারেন। কিন্তু সেই পাশে চলা মানুষগুলো যদি খারাপ হয় তাহলে দেখবেন তার জীবন সত্যিই কঠিন হয়ে যায়। আজকে শুরু থেকেই অনেক কথা বললাম, একটু অন্য প্রসঙ্গ নিয়ে বলেছি। তো ভিডিও রিলেটেড কোনো কথাই আজকে বলা হয় নাই। তো এই তো চলে এসেছি কিচেনে। আর শুরু থেকেই তো দেখলেন আজকে সকাল থেকে যে কাজকর্ম করেছি, শুধু এটুকুই না, অফ ক্যামেরায় তো বাসার সব কাজই করে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে, তো একটু রান্না করব। আজকে খুব বেশি কিছু রান্না করতে হবে না, এখন শুধু এই পটল আর কাঁঠালের বিচিটা ভাজি করব। আর ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে, তারপর ডাল আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। আবার যদি বেশি কিছু রান্না করি সেটা দেখা যাবে ফ্রিজে জমে যাবে। আর কেউ আমার বাসায় ফ্রিজে রাখা খাবার খেতে চায় না। মাংসটা যদি ফ্রিজে রাখি হয়তো সেটা খাই, মাংসটাতেই শুধু সমস্যা নেই। তাছাড়া অন্য যে কোনো খাবার যদি আমি রান্না করে রেখে দেই সেটা বাসার কেউ খেতে চায় না, যে কারণে বাধ্য হয়েই আমি অল্প অল্প করে রেগুলার রান্না করি, যেন প্রতিদিনেরটা প্রতিদিন শেষ হয়ে যায়। মাঝে মধ্যে হয়তো একটু আধটু জমে যায়, সেটা দেখা যায় পরদিনে আমি শেষ করে ফেলি। আর রান্না যেহেতু আর কিছু করব না, তো ভাজিটা বসিয়ে দিয়ে এই সামান্য যে কাজটুকু এটুকু করে নিচ্ছি, চিড়া আর মসুর ডাল, তো এটা একটু রিফিল করে নিচ্ছি। আমার অসুস্থতার জন্য দেখা যায় মাঝে মধ্যে বাবুদেরকে খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়। যেমন আমার সুগার লো হওয়ার প্রবণতা অনেক বেশি। তো প্রায় সময় দেখা যায় হয়তো দুপুরের দিকে মানে 11টা 12টা এই সময়টাতে আমার বেশি সমস্যা হয়। হয়তো সুগার লো হয়ে গেল, তখন তো 3-4 ঘন্টা আমি আর বেড থেকে উঠতেই পারি না। তো ওরা তো আর রান্না করতে পারে না, যে কারণে খাওয়ার একটু কষ্ট হয়। তো অনেকেই এটা শুনে বলেন যে বেশি করে রান্না করে রাখবেন ফ্রিজে, কিন্তু রান্না যে করে রাখবো, ওরা ফ্রিজে রাখা খাবার খেতে চায় না। একটু মাংস হলে সেটা হয়তো খেতে চায়। তো মাংসটা তো আর এমন হয় না যে বছরে 365 দিনই আমি রান্না করে ফ্রিজে রেখে দিব। তো যে কারণেই মাঝে মাঝে একটু সমস্যায় পড়তে হয়, কি আর করার। সমস্যার সাথে অ্যাডজাস্ট করে চলতে শিখুক। এখন নিজেও নিজেকে এভাবেই বুঝাই যে এই পরিস্থিতির সাথেই আস্তে আস্তে ওরা মানিয়ে নিয়ে চলুক, কিছু করার নেই। সবার তো আর সাহায্য করার মতো লোকজন থাকে না। তো আমার পটল আর কাঁঠালের বিচি ভাজিটা হয়েই গেছে। তো আমি ভেবেছিলাম যে আমি শুধু এরকম ভাজিটাই খাবো,
তো আমার বড় মেয়ে আবার বলছে যে মা ওটাতে ডিম দাও, তাহলে আমার খেতে বেশি ভালো লাগে। মানে ও ডিম দিয়ে ভাজিটা খেতে পছন্দ করে, আমি আবার ডিম ছাড়াটা খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, ও যখন বললো তো ভাবলাম যে ডিম দিয়ে দিই, ওর যেহেতু ভালো লাগে তো একটা ডিম দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। আজকে একটাই তরকারি রান্না করলাম, আর ফ্রিজে যা আছে সেটাই। ডালটা গরম করে নিলাম, এখন গরুর মাংসটা একটু গরম করে নেব। আজকে বাসায় সবাই আছে, তো সবাই যখন বাসায় থাকে তখন দেখা যায় দুপুরের খাওয়া দাওয়াটা সবাই তাড়াতাড়ি করতে চায়। যখন একা বাসায় থাকি তখন খাবার টাইম নিয়ে এত বেশি তাড়াহুড়ো করতে হয় না। হয়তো আমি বেশিরভাগ সময় 3টা সাড়ে 3টার দিকে খেয়ে নিই। তবে আমার শ্বশুর যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের খাবারের একটা নির্দিষ্ট টাইম ফিক্সড ছিল। যেমন সকালের নাস্তা তাকে 8টার মধ্যেই দিতে হতো, তো তাকে দেয়া মানে সবাই মিলেই একসঙ্গে খাওয়া। আর দুপুরের খাবার 1:30 সর্বোচ্চ 2টা পার হওয়া যেত না। রাতের খাবার উনি 8টা সাড়ে 8টার ভিতরেই খেত। এই যে সব কিছু একটা নির্দিষ্ট সময় ছিল। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরপরই আমরা বাইরে বেরিয়েছি। অন্য ছুটির দিনগুলোতে সাধারণত দেখা যায় সন্ধ্যার আগ মুহূর্তে বের হওয়া হয়। আজকে দুপুরের পরপরই আমরা বেরিয়েছি, যে ওরা একটু ঘোরাফেরা করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। সন্ধ্যার দিকে গেলে তো দেখা যায় যে তেমন একটা ঘোরাফেরা করা যায় না, ওই হয়তো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এগুলো করেই চলে আসতে হয়। তো ওরা ঘুরছে আর আমি এখানে বসে পড়েছি। তো এই যে জাম মাখা আর একটা হচ্ছে ডেওয়া মাখা। তো আমার মেয়ে জাম খাবে, ও ডেওয়াটা তেমন একটা পছন্দ করে না, তো আমার আবার বেশ ভালো লাগে, তো ওটা নিয়েই বসে পড়েছি। সবসময় রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে এরকম ঘুরে ফিরে মাঝে মাঝে রাস্তার পাশের খাবারগুলো খেতেও কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এই যে ঘোরাফেরা হচ্ছে। আর আমি অবশ্য সম্পূর্ণটা শ্যুট করতে পারি নাই, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যে কারণে শেষের দিকের অংশগুলো শ্যুট করতে পারি নাই। তো যতটুকু পেরেছি ঘুরতে ঘুরতে ততটুকু করেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।